কানপুরার মূর্ছনা ঝুরে ঝুরে পড়ছে। ভেসে ভেসে আসছে সুললিত কণ্ঠের সুরেলা বিলাপ। বাজুবন্ধ খুলু খুলু যায়। সভাসদ জানকী বল্লভ ওরফে বসন্ত রায়ের বাগান ঘেরা দহলিজে সান্ধ্য আসর বসেছে। এমন আসর এখানে মাঝে মধ্যেই বসে। ঘরোয়া আসর হলেও কিছু বিশেষ বিশেষ অতিথি হাজির থাকেন এখানে। এদের মধ্যে সভাসদ কতলু খান লোহানী আর সালার গুজার খানি প্রধান। তাদের অভাবে আসর জমেই না বড় একটা। খড়গপুর রাজ সংগ্রাম সিংহ ও গিধর রাজ পূরণমল স্বাদ পেয়েছেন এ আসরের। হজরতি আলা সুলাইমান খান কাররানির অধীনস্থ এ সামন্ত রাজন্যদয় দূরকে নিকট করে সময় সময় তান্ডা শহরে আসেন আর রায় সাহেবদের আতিথ্য গ্রহণ করে এ আসরে শরিক হন। হজরতি আলার ভাই ইমাদ খানের আওলাদ জুনায়েদ খান কাররানিও এ আসরের অন্যতম কদরদাতা। এ আসরের মূল উদ্যোক্তা বসন্ত রায়ের কনিষ্ঠ ভ্রাতা সভাসদ ও সহকারী কোষাধ্যক্ষ শ্রীহরি বা শ্রীধর রায়। কতিপয় বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে একত্রে বসা আর আলাপ পরামর্শ করাই শ্রীহরির লক্ষ্য। এ সঙ্গীতের আসরটি তার মাধ্যম। সঙ্গীতানুষ্ঠানের পরে চলে ব্যক্তি অনুযায়ী খানাপিনা এবং তৎপরে গল্পগুজব ও ইষ্ট আলাপ। আসরটিকে ধরে রাখার প্রয়োজনে কিছু বাইরের শিল্পীর উপস্থিতিও থাকলেও এ আসরের মূল আকর্ষণ লাস্যময়ী শ্রীপ্রা দেবী। কোকিলকণ্ঠী গায়িকা শিপ্রা দেবীর পরিচয়টা অস্পষ্ট। রায় ভাতৃদ্বয় বলেন তাদেরই এক দূর সম্পর্কের আত্মীয়া এই শিপ্রা। সম্পর্কে ভাগী নেই। আড়ালে আবডালে ঝি চাকরদের দু একজন বলাবলি করে শিপ্রা দেবী রায় সাহেবদের আপন ভাগ্নেই, আপন বোনের মেয়ে। আসরের টোপ হিসেবে নিজের ভাগ্নিকে ব্যবহার করছেন এরা। কোনো কথায় কান না দিয়ে যেটুকু জানা যায় তা হল শিপ্রা দেবী বাল বিধবা। স্বামীর ঘর হারিয়ে প্রথমে তিনি পিত্রালয়ে থাকেন। পিতার মৃত্যুর পর তিনি এদের এখানে এসেছেন। সঙ্গীত চর্চার ঝোঁক তার বাল্যকালের। বিধবা হওয়ার পরও রেওয়াজ তিনি ছাড়েননি, বরং পিত্রালয়ে থাকতে এক ওস্তাদের সংস্পর্শে এসে সঙ্গীত বিদ্যায় তিনি আরও পারদর্শী হয়েছেন। শিপ্রা দেবীর যৌবনটা অনেক আগে এসেছে। অনেক সময় ইতোমধ্যে অতিবাহিত হলেও এখনও তা কুল ছাপিয়ে ছুটছে। তার ললিত লাস্যের চমক এবং ছটা আগের মতো তীব্রতরই আছে। রূপের সাথে কণ্ঠও তার অপরূপ। ফলে এ আসরে তিনি মধ্যমণি। শুধু সঙ্গীত পরিবেশনই তার একমাত্র কাজ নয়, বিশেষ বিশেষ অতিথিদের আহার আপ্যায়নের কাজটিও তার উপরই ন্যস্ত। এতে করে অতিথিদের অনেকের কাছেই তিনি সবিশেষ পরিচিতা। সম্পর্ক অনেকের সাথে অনেকখানি অন্তরঙ্গ। এ আসরের আকর্ষণ তাই অনেকের কাছে দুর্বার। বরাবরের মতো আজও জমে উঠেছে আসর। দু একজন ক্ষুদে শিল্পীর পরে হাজির হয়েছেন শিপ্রা দেবী। পরপর খান দুয়েক হালকা গানের পর শিপ্রা দেবী গান ধরেছেন বাজুবন্ধ খুলু যায়। ঢুলুঢুলু আবেশে তন্ময় হয়ে সবাই তা শুনছেন আর আবেগের আতিশয্যে হাত ও মাথা নেড়ে তার তাল দিচ্ছেন গানের সাথে। গান শেষ হতে ওয়া ওয়া রবে জ্যামুক্ত ধনুকের বেগে সকলে সোজা হয়ে বসলেন আর গায়িকার প্রশংসায় মুখর হয়ে উঠলেন। শিপ্রার গানের সাথে শেষ হল আজকের আসর। আসর ভাঙার সাথে সাথে অন্যান্য শ্রোতা শিল্পীরা বিদায় নিলেন। রয়ে গেলেন সভাসদ কতলু খান লোহানী ও সালার গুজার খান। আজকের আসরে এই দুজনই ছিলেন বিশিষ্ট অতিথি। সকলে দেখা দেখি তারাও উঠে পড়ার ভান করলেন, কিন্তু গৃহস্বামীর অনুরোধে উঠা আর হল না। নাস্তাপানির আঞ্জামে ওখানেই তারা শরিক হলেন। ঝি চাকরের সাহায্যে শিপ্রা দেবী সহাস্যে সকৌতুকে নাস্তাপানি পরিবেশন করলেন। চটুল রসিকতার মধ্য দিয়ে এ পর্ব শেষ হল। সব শেষে এলেন গৃহস্বামীরা দুই ভাই। আহার পানির পর ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে শ্রীহরি রায় অতিথিদের সাথে আলাপ জুড়ে দিলেন। তার জ্যেষ্ঠ ভ্রাতা জানকী বল্লভ ওরফে বসন্ত রায়ও ধীরে ধীরে এসে তাদের পাশে বসলেন।
জমে উঠল গল্পালাপ। পারিবারিক ও পারিপার্শ্বিক বিষয় নিয়ে কিছু আলাপের পর তারা চলে এলেন নিজেদের রাজনীতি আর নিজেদের অবস্থানের প্রসঙ্গে। কথায় কথায় রায় সাহেব রায় তাদের সুকৌশলে এই প্রসঙ্গে আনলেন। এ নিয়ে কথা চলার মাঝখানে একসময় শ্রীহরি রায় বললেন, তা যাই বলুন লোহানী সাহেব, একটা দিক কিন্তু আপনারা দেখেও দেখছেন না। সভাসদ বলতে আপনি আর সালার বলতে জনাব গুজার খান সাহেব, আপনারা দুজনই আমাদের এই প্রশাসনের শীর্ষস্থানীয় ব্যক্তি, অথচ ক্রমে আপনারা কতখানি পেছনে সরে যাচ্ছেন তা কিন্তু মোটেই খেয়াল করছেন না। কতলু খান লোহানী সজাগ হয়ে বললেন, কিরকম কিরকম একটু খোলাসা করে বলুন তো। শ্রীহরি রায় বললেন, খোলাসা করার তেমন তো অপেক্ষা কিছু দেখি নে। আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ, সেপাইদের বিরাট এক গোত্রের আপনি নেতা, কিন্তু রাজনীতিতে আপনার কদর কতখানি ঝিমিয়ে পড়েছে এটা খেয়াল করছেন না। তার মানে? আমিও উজিরে আজম সাহেবের কথা বলছি, লোদি খান সাহেবের কথা। অবশ্য উনি মুরব্বী মানুষ, বয়োবৃদ্ধ লোক, প্রধান উজিরের পদটা তাকে দেয়া নিয়ে আমার অভিযোগ কিছু নেই, বা তার প্রতি আমার কোনো অশ্রদ্ধাও নেই, কিন্তু আপনাদের দিকটাও তো সে সাথে উপেক্ষা করতে পারি না আমি। যোগ্যতা সামর্থ্যের অবমূল্যায়ন হোক, এটা কে চাই বলুন? জবাবে গুজার খান বললেন, তা বটে তা বটে, তবে লোদি খান সাহেব আমাদের সবারই মুরব্বী, উনি একটা সম্মানের আসনে আছেন, এতে আমরাও কেউ অখুশি নই। যোগ্যজনকে যোগ্য স্থান দেয়া হয়েছে, উনি না হয়ে অন্য কাউকে আসনে বসানো গেলে অবশ্য আমরা উদাসীন থাকতাম না। বসন্ত রায় কথা ধরে বললেন, তা আপনারা থাকতেন না বা থাকা আপনাদের উচিত নয়, এটা আমরা বুঝি, কিন্তু উজিরে আলা হয়েছেন বলে একমাত্র উনাকেই কদর দেয়া হবে, আর দরবারের জ্ঞানীগুণী শক্তিমান বীর্যমান ব্যক্তিবর্গ সকলেই ফালতু হয়ে যাবেন, এটাও তো এক কথায় মেনে নেওয়া যায় না। বিজ্ঞের মতো মাথা নেড়ে গুজার খান বললেন, কথাটা মন্দ বলেননি আপনি, এটা আমরাও কিছুটা দৃষ্টি আকর্ষণ করেছে। উৎসাহিত হয়ে উঠে শ্রীহরি রায় বললেন, দেখুন না, ছোট বড় তামাম ব্যাপারে হজরতি আলা একমাত্র তার সাথেই পরামর্শ করছেন, আর তার মতামত অনুযায়ী দেশ চালনা করছেন। রাজনৈতিক, প্রশাসনিক, এমনকি বৈদেশিক ব্যাপারেও গুরুত্বপূর্ণ নীতিগুলো একমাত্র লোদি খানের মত অনুযায়ী নির্ধারিত হচ্ছে। এসব ব্যাপারে হজরতি আলা আর কারো কোনো মতামত গ্রহণ করা বা আর কারো সাথে পরামর্শ করার প্রয়োজনই বোধ করছেন না। গুজার খানের মতো কতলু খানও ভারিক্কি কণ্ঠে বললেন, হাঁ, কথাটা সত্যিই ভেবে দেখার মতো। শ্রীহরি বললেন, এই যে দিল্লির বাদশার সাথে আমাদের এত বড় একটা চুক্তি হয়ে গেল, এত সব শক্ত শক্ত শর্ত আর ওয়াদা তামামি তো ওই লোদি খান সাহেব একাই করে এলেন। উনি যা করে এলেন, হজরতি আলা তা বিনা বাক্যে গ্রহণ করলেন, আর আমাদেরও তাই চূড়ান্ত বলে মেনে নিতে হলো। ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে? উনার একার মতই যদি চূড়ান্ত মত হয়, হজরতি আলা যদি একমাত্র তার কথাতেই চলেন, তাহলে আমাদের ভূমিকাটা কি রইল? স্রেফ হাত তুলে জি হুজুর বলার অধিক তো আর কিছু নয়। গুজার খান বললেন, রায় সাহেবের ধী শক্তির সত্যি তারিফ করতে হয়, এতটা কিন্তু তলিয়ে দেখিনি আমরা। বসন্ত রায় বললেন, তা না দেখলে চলবে না কেন খান সাহেব? নিজের স্থান নিজে করে না নিলে অন্য কেউ কাউকে স্থান করে দেবে না। প্রথম থেকে চোখ কানগুলো সজাগ খোলাসা থাকা ভালো, তা না হলে আখেরে পস্তাতে হয়। কতলু খান সায় দিয়ে বললেন, ঠিক ঠিক, বিলকুল ঠিক কথা। শ্রীহরি রায় বললেন, লোদি খান সাহেব এখন তুঙ্গে আছেন, থাকুন, কিন্তু তারপরে তো সেসব স্থানে আপনাদের আসতে হবে। এই যে আপনারা এত বিজ্ঞ আর দক্ষজন আছেন, এই যে আমার দাদার মতো একজন বয়স্ক আর বিচক্ষণ জন আছেন, আপনাদের সবার জন্যই যোগ্য আসন, যোগ্য মর্যাদা থাকতেই হবে প্রশাসনে। আলবৎ আলবৎ, যার যেটা প্রাপ্য সেটা তো আর হেলায় হারালে চলবে না। হাত পা নেড়ে নিজেরা সামনে এগিয়ে না গেলে ভবিষ্যতে মুসিবত আছে লোহানী সাহেব। আপনারা উদাসীন বা নীরব থাকলে পেছন থেকে কে যে কখন আপনাদের টপকে সামনে চলে আসবে তার দিশে কিন্তু করতে পারবেন না। গুজার খান বললেন, তা বটে তা বটে। বসন্ত রায় বললেন, ওদিকে আবার দেখুন ওই রাজুটা, মানে কালাচাঁদ থেকে কালাপাহাড়, ওই মুসলিমটা, বামুনের ঘরের মোষ। বেটা তুই মন্দির মূর্তি ভাঙার দায়ে
হজরতি আলার আশ্রয়ে এসে ঢুকলি, প্রাণের টানে তো নয়, ঠেলার ভয়ে ইসলাম কবুল করলি, ব্যাস ভালো কথা, ওইভাবেই থাক। প্রাণটা যে বাঁচল সে তো তোর সাতপুরুষের ভাগ্য। তা নয় বাহাদুর হতে চাই, বাহাদুরি জাহির করার খাহেশ কত তার। ও বেটা যেভাবে এগোচ্ছে আর হজরতি আলাও যেভাবে ওকে কদর দিতে শুরু করেছেন, তাতে সালার গুজার খান সাহেবের মতো এ অদ্বিতীয় রণবীদের ভবিষ্যৎটাও নিরাপদ নয়। গুজার খান মাথা তুলে বললেন, মানে মানে আপনার মতো দুর্ধর্ষ আর মশহুর যোদ্ধাকে টপকে ওই কুখ্যাত কালা পাহাড়টায় যে সিপাহসালার বনে যাবেন একদিন, এটাই বা হলপ করে বলা যায় কি করে? গুজার খান নিরুদ্বেগের সাথে বললেন, ঠিক ঠিক, তবে বাহাদুর বলতে হয় ওই জোয়ানটাকে, সে যোগ্যতা ওর আছে। বসন্ত রায় অলক্ষে দাঁত কামড়ালেন, এরপর বললেন, যোগ্যতা তার যাই থাক, গুজার খান সাহেবের কাছে তো সে একটা শিশু। ওই শিশুটাই যদি লাফ দিয়ে প্রবীণ খান সাহেবের ঘাড়ের উপর চড়ে, তাহলে আর মানির মান থাকে কোথায়? অসম্ভব, তা চড়তেই সে পারে না। সে চড়বে কেন? তোয়াজ পেলে হজরতি আলাই তাকে তুলে দেবেন। যোগ্যতার বিচার না করে তাহলে ছেড়ে কথা বলবো? হ্যাঁ, সে তো জানি কোনো অন্যায় অবিচার খান সাহেব বরদাস্ত করার লোক তো নন, তবু আপদ যখন আছে একটা লুকিয়ে, আগে থেকে সে বিষয়ে সজাগ থাকা কি উচিত নয়? তা ঠিক, তা ঠিক। আশানুরূপ সাড়া না পেয়ে বসন্ত রায় মনমরা হয়ে গেলেন। কতলু খান এ প্রেক্ষিতে বললেন, রায় সাহেবের কথাটা হালকাভাবে নেয়ার কোনো অবকাশ নেই খান সাহেব, এমন একটা সম্ভাবনা সত্যিই কিন্তু আছে। গুজার খান ভাবতে লাগলেন। তা দেখে শ্রীহরি রায় বললেন, জি জি, দাদাও এই কথাটাই বলছেন। আমাদের কথাটা ওই সাবধান সতর্ক থাকাটা নিয়েই শুধু, নইলে চরম কিছু করার বা এক্ষণে কোনো পদক্ষেপ নেয়ার কোনো কথা আমরা বলবো না, আর অসৎ কোনো পরামর্শ আমরা দেব না। হীনমন্যতা মোটেই আমরা বরদাস্ত করতে পারি না। আপনারা আবার উল্টোপাল্টা কিছু ভেবে বসবেন না যেন। কতলু খান বললেন, আরে না না, তা ভাববো কেন? আমাদের কি বলুন, কোনো উঁচু পদে যাওয়ার খাহেশ দিলে আমাদের নেই। আমাদের খায় খাতিরের লোকদের আমাদের ইয়ার বন্ধুদের উচ্চ আসনে দেখলে আমাদের আনন্দ হয়, আমরা তৃপ্তি পাই। আমাদের দিলের কথাটাই এইটাই। আর স্বার্থের কথা যদি বলেন, তাহলে স্বার্থ আমাদের ওইটুকুই যে ইয়ার বন্ধুরা হোমরা চমড়া হলে আমাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যটা নিশ্চিত হয়। গণা মাহিনায় এ এমন দিনভাবে ইয়ার বন্ধুদের আদর আপ্যায়ন করতে হয় না, এ আর কি। শ্রীহরি রায় হাসতে লাগলেন। গুজার খান এবার সোচ্চার কণ্ঠে বললেন, আরে না না, দিন কোথায়, যথেষ্টই তো আমাদের জন্য করেন আপনারা সব। তবে হ্যাঁ, এ কথাটা ঠিক যে আপনাদের যা খরচের হাত, সে তুলনায় সামর্থ্য আপনাদের সীমিত। এদিকটা হজরতি আলার দেখা উচিত। কতলু খান জোশের সাথে বললেন, হজরতি আলা না দেখুন, আমরা দেখব। নসিব গুণে দেখার মতো দিন যদি পাই কখন আমরা, রায় সাহেবদের এই অবস্থায় কিছুতেই আমরা রাখব না। গুজার খান বললেন, জরুর জরুর। শ্রীহরি হেসে বললেন, খান সাহেবেরা চিরকালই দরাজ দিল। কথা ক্রমে খাটো হয়ে এলো। গুজার খান বললেন, আজ তাহলে উঠা যাক, অনেক রাত হয়ে গেল। শ্রীহরি রায় সমর্থন দিয়ে বললেন, জি জি, কাল সকালে আবার আমারও একটু তাড়া আছে, শাহজাদা দাউদ খানের নির্দেশ পালন করতে হবে। কতলু খান বললেন, তার আবার কি নির্দেশ? ওই যে উনি নয়া বাগানটা করেছেন, মানে শাহী প্রাসাদের বাইরের ওই ফুল বাগানটা অনেকখানি বাড়িয়ে নিয়েছেন এক পাশে। ওখানে কিছু নতুন নতুন ফুলের চারা লাগাবেন। আমাদের বাগানে কিছু নতুন জাতের ফুল আছে শুনে তার কিছু চারা নিয়ে আগামীকাল সকালে তার বাগানে আমাকে হাজির হওয়ার অনুরোধ জ্ঞাপন করেছেন। বোঝেনি তো, শাহজাদাদের অনুরোধ মানেই নির্দেশ। গুজার খান বললেন, অবশ্যই অবশ্যই, তাহলে চলি আমরা। শুভেচ্ছা বিনিময় করে কতলু খান গুজার খান বিদায় নিলেন। তাদের কিছু দূর এগিয়ে ফিরে এসে বসন্ত রায় বিকৃত মুখে মন্তব্য করলেন, একদম ষাঁড়ের গোবর। মগজটা স্রেফ সোজা করে চালানো ছাড়া একটু এদিক ওদিক বাঁকা করার কোনো জ্ঞানই এদের নেই। নিজের ভালোটাও এ বেকুফরা এক কথায় বুঝতে চায় না। শ্রীহরি রায় আফসোস করে বললেন, তবুও তো উপায় নেই দাদা, এদের হাতে না রাখলে ভবিষ্যৎ বলে আমাদের তো বড় একটা কিছু থাকে না। বসন্ত রায় সঙ্গে সঙ্গে সায় দিয়ে বললেন, না না, এদের হাতে রাখতেই হবে।
নিজেদের ভবিষ্যৎ লাফালাফি করে নিজেরাই গড়তে না গিয়ে পরের মাধ্যমে গড়ে নেওয়াটা যেমনই নিরাপদ, তেমনই ফলটাও তার বড়। তবে আমি বলছিলাম কি, এসব জহুজুরদের সাথে দু একটা বাঘ সিংহকে দলে ভিড়িয়ে রাখলে সুবিধা অনেক বেশি হতো। দাদা, শাহজাদাদের কথা বলছি আর কি। ওদের কাউকে আমাদের হাতের মধ্যে নিতে পারলে অবস্থানটা আমাদের আরও বেশি মজবুত হয়, ভবিষ্যৎটাও খোলা থাকে। তা কি আমি ভাবিনি দাদা, কিন্তু শাহজাদারা দুজনে কট্টর মুসলমান। ইসলামের নীতি নির্দেশের বাইরে ওরা এক পাও চলতে চান না, নইলে আমাদের এ আসরে কবে আমি ভিড়িয়ে নিতাম তাদের। কেন, সঙ্গীতের কদর ওরাও তো দিয়ে থাকে শুনি, একটু কসরত করে দেখো না। দাদা, শাহজাদা বাইজিদের বয়সটা অনেক বেশি, প্রাণচাঞ্চল্য অনেকটা তার ঠান্ডা হয়ে এসেছে, কিন্তু শাহজাদা দাউদটা যেমনই দুরন্ত তেমনই তরুণ, একদম কাঁচা বয়স, প্রাণ চাঞ্চল্য উদ্যম। ওর পেছনে একটু হাঁটাহাঁটি করো। তার মানে ফুলের চারা নিভে যাবে, শিপ্রাকে সাথে করে নিয়ে যাও। ফুল সম্বন্ধে শিপ্রারও কিছু অভিজ্ঞতা আছে, শাহজাদাকে সাহায্য করতে পারবে। অগ্রজের এই ইঙ্গিত শ্রীহরি রায় বুঝতে পারলেন। তিনি নতমস্তকে বললেন, আজ্ঞে দাদা, আজ্ঞে। সূর্যোদয়ের কিছু পরেই শাহজাদা দাউদ খান কাররানি বাগানে এসে ঢুকেছেন। মালি মজুদ্দের নিয়ে বাগানরক্ষী মুরাদ খান নবরোপিত চারাগুলির পরিচর্যায় লেগেছেন। শাহজাদা দাউদ খান ঘুরে ঘুরে তাদের কাজকর্ম দেখছেন। কিছু সময় অতিবাহিত হতেই বাগানের ফটকে এসে দাঁড়ালেন সহকারী কোষাধ্যক্ষ শ্রীহরি রায়। সঙ্গে তার ফুলের চারার ডালিমাথায় জনৈক চাকর, তার পেছনে সুবেশিনী শিপ্রা। শ্রীহরি রায় ফটকে এসে দাঁড়ালে তাকে দেখে শাহজাদা দাউদ খান সাগ্রহে কয়েক কদম এগিয়ে এলেন এবং খোশ দিলে বললেন, আরে এই যে রায় সাহেব, আসুন আসুন, আপনাকে তকলিফ দিলাম সকালে। শ্রীহরি রায় সালাম দিয়ে বিনীত কণ্ঠে বললেন, জি না হুজুর, জি না, তকলিফ আর কি, চারাগুলো সকাল সকাল না পুতলে কড়া রোদে অসুবিধা হবে। সালাম নিয়ে শাহজাদা বললেন, ঠিক ঠিক, তবে ঢেকে রাখার ব্যবস্থা কিছু রেখেছি। চারাগুলো বিকেলে পোঁতাই বেহতর ছিল, কিন্তু বিকেলে আমি কখন কোন দিকে যাই তার তো কোনো ঠিকানা নেই, তাই আপনাকে সকালেই আসতে বলা। ওই চারাগুলো কোথায়, ভেতরে নিয়ে আসুন। শ্রীহরির নির্দেশে চাকরটি ডালিমাথায় বাগানের ভেতরে চলে এলো। সেই সাথে শ্রীহরির খানিকটা এগিয়ে এলেন। ফটকে দাঁড়িয়ে রইলেন শিপ্রা দেবী। তার উপর নজর পড়তেই শাহজাদা সবিস্ময়ে বললেন, উনি। আরও কিছুটা এগিয়ে এসে বিগলিত কণ্ঠে শ্রীহরি রায় বললেন, আর বলেন না ছোট হুজুর, আমার ভাগ্নি শিপ্রা, শিপ্রা দেবী নামেও মশহুর। আমাদের বাগানটা তারই হাতে গড়া কিনা, তাই হুজুরের নয়া বাগানের খবর শুনেই ও এক কদম খেপে গেল, জিদ ধরল হুজুরের বাগানটা সে দেখবেই। আমি বলি, হুজুরের অনুমতিটা নিতে দাও আগে, কিন্তু ও নাছোড়বান্দা কিছুতেই ছাড়ল না। ওর হাতে এড়াতে না পেরে আনতে হলো সাথে করে হুজুর। কসুর কিছু হলে। ভদ্রতার খাতিরে শাহজাদা বললেন, আরে না না, কসুর কি, ওনাকে আসতে বলুন। উৎসাহিত কণ্ঠে শ্রীহরি রায় ডাক দিলেন, কই রে শিপ্রা, দাঁড়িয়ে কেন, আয় ভেতরে চলে আয়, হুজুর আমাদের দিল খোলা মানুষ। কিছু দূর এগিয়ে এসে শিপ্রা দেবী ভনিতা করে ইতস্তত করতে লাগলেন। শ্রীহরি রায় উৎসাহ দিয়ে বললেন, আহা, সংকোচ কিসের, হুজুর আমাদের একান্ত নিজের লোক, তোর একদম দাদার মতো, হুজুরকে সংকোচ করার কিছু নেই, আয় আয়। শাহজাদা দাউদ খান সসংকোচে সরে দাঁড়াতে গেলেন। শ্রীহরি রায় সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বললেন, সে কি, আপনি আবার ওকে দেখে সংকোচ বোধ করছেন কেন ছোট হুজুর? আমারই ভাগ্নি, হুজুরের বিলকুল ছোট বোনের মতো। হুজুরের সাথে পরিচিত হওয়ার ইচ্ছে ও এখানে এসেছে। অনুমতি পেলে বাগান নিয়ে হুজুরের সাথে দুটি কথা বলতে আগ্রহী। বাধ্য হয়ে শাহজাদাকে দাঁড়িয়ে যেতে হলো। শিপ্রা দেবী নিকটে এসে হাত তুলে সালাম দিলেন। সালাম নিতে গিয়ে প্রথম শাহজাদা শিপ্রাকে সরাসরি দেখলেন। শিপ্রার রূপ দেখে প্রথম ধাক্কায় শাহজাদা অত্যন্ত চমকিত হলেন। রূপ যেন তার দাও দাও করে জ্বলছে। পোশাক আশাক বেশ বাস অত্যন্ত পরিপাটি। চকিতে তিনি দিলের মধ্যে লুকিয়ে রাখা সেদিনের সেই বজ্রাঘাটের রূপখানা তুলে আনলেন এবং দুটিকে মিলিয়ে দেখতে গেলেন। দেখতে গিয়ে এই চমকটা তার ভাঙল। তিনি বুঝলেন, এ নারীও যথেষ্টই রূপবতী, তবে তার এই রূপের ছটায় প্রসাধনের দান অনেক বেশি।
বেশ বিন্যাসের বাহারই তার উজ্জ্বলের অন্যতম কারণ। নাকমুখের গড়নটা অসুন্দর না হলেও সেই নিপুণতা এ গড়নে নেই। তার মানসপটের অকৃত্রিম ও অনুপম রূপের কাছে এ রূপ ফিকে হয়ে গেল, হারিয়ে তবু গেল না। সবকিছু মিলে শিপ্রাদেবীর রূপটারও শাহজাদা তারিফ করলেন মনে মনে। সবকিছু এক লহমার ব্যাপার। সালাম নিয়েও শাহজাদা সহাস্যে বললেন, আপনার নাম শিপ্রাদেবী? কণ্ঠস্বর মিষ্টি করে শিপ্রাদেবী জবাব দিলেন, জি আলিজা, জি। বাগান করা খুব ভালোবাসেন? জি, বাসি। রায় সাহেবদের বাগানটা আপনার হাতেই গড়া? এ প্রশ্নের জবাবটা সরাসরি শিপ্রার মুখে জোগাল না। তিনি ইতস্তত করতে লাগলেন। এই ফাঁকে শ্রীহরি রায় বললেন, আপনারা একটু কথা বলুন হুজুর, আমি চারাগুলো তাড়াতাড়ি পুঁতে দেওয়ার ব্যবস্থা করি। রোদ ক্রমে কড়া হচ্ছে। রওনা হতে গিয়ে ফের ঘুরে দাঁড়িয়ে তিনি শিপ্রাদেবীকে বললেন, তুই হুজুরের কাছেই থাক, আমি চারাগুলো পুঁতে দিয়ে এসে তোকে বাগান দেখিয়ে বেড়াবো। হুজুরের ইচ্ছা অনিচ্ছার কোনোই তোয়াক্কা না করে শ্রীহরি রায় কাজের ওসিলায় দৌড় দিয়ে চলে গেলেন। শাহজাদা পড়ে গেলেন বেকায়দায়। যুবতীটির আত্মসম্মানে ঘা লাগবে বোধে তাকে একা ফেলে সরে যাওয়াটা শাহজাদা সমীচীন বোধ করলেন না। বাধ্য হয়ে তার সাথে তিনি কথা বলতে লাগলেন। সেই সাথে শাহজাদা খেয়াল করলেন ইনি কোনো পর্দানুশীল রমণী নন। এর পদ্মারক্ষার খাতিরে শাহজাদার সরে দাঁড়ানোর প্রয়োজন নেই। ফলে তিনি অনেকটা সহজ হয়ে তরুণীটির সাথে কথাবার্তা বলতে লাগলেন। দু চার কথার পরই শিপ্রাদেবী নিজ ভূমিকায় নামলেন। সংকোচটা ঝেড়ে ফেলে চটুল হয়ে উঠলেন তিনি এবং ঘাড় দেহ বাঁকিয়ে লীলায়িত ভঙ্গিতে কথা বলতে লাগলেন। শাহজাদা তা দেখেও না দেখার ভান করে শিপ্রার পারিবারিক বিষয় নিয়ে কিছু কথা বলার পর পুনরায় প্রশ্ন করলেন, কই, আমার ও কথার জবাবটা তো দিলেন না? আপনার ওই মাতুলদের বাগানটা আপনার হাতে গড়া? শিপ্রাদেবী উচ্ছল কণ্ঠে বললেন, হাঁ হাঁ, আমার হাতেই গড়া বই কি। আমি সুন্দরের পূজারী, যা কিছু সুন্দর আমি তারই খেদমত করি। তাই শুধু বাগান করাই নয়, দিলের তৃপ্তিদানে যে জিনিসটা সর্বাধিক সহায়ক আমি তারই চর্চা নিয়ে থাকি। যেমন সঙ্গীত। সঙ্গীতের সুরের মধ্যেই বিভোর হয়ে থাকি আমি। বললামই তো, আমি একজন বাল বিধবা। স্বামী তো সে শিশুকালেই মরে গেছে, মানে কিছু বুঝতে শেখার আগে। তখন এই সঙ্গীতই আমার স্বামী, এখনও এই সঙ্গীতই আমার স্বামী। এই সঙ্গীতের যিনি কদর দেন তিনিও আমার একান্ত প্রিয়জন। বাঁকা নয়নে চেয়ে শিপ্রাদেবী হাসতে লাগলেন। শাহজাদা বললেন, দাঁড়ান দাঁড়ান, রায়সাহেবদের মাকানে মাঝে মাঝে সঙ্গীতের আসর বসে, এ কথা শুনেছি। সেখানে নাকি একজন মশহুর গায়িকা আছেন। তার কণ্ঠের আর রূপের অনেক সুখ্যাতি মাঝে মাঝে কানে এসে পড়ে। তিনি কি আপনি, মানে তাকে কি জানেন? আকর্ষণীয় ভঙ্গিতে সারা দেহ দুলিয়ে শিপ্রাদেবী কলকণ্ঠে বলে উঠলেন, আমি 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 সে সুরদাসী যে সুরের মধ্যে ডুবিয়ে রাখে নিজেকে আর সুর দিয়ে ভিজিয়ে অপরের শান্তি বিমোচন করি। আসুন না আসরে আমার একদিন। উদ্গ্রীব হয়ে শিপ্রাদেবী চেয়ে রইলেন। শাহজাদা তা লক্ষ্য করে বিব্রত হলেন। মুখে ভদ্রতা এনে বললেন, যেতে পারলে খুশি হতাম, কিন্তু দুঃখের বিষয় ও রসে আমি বঞ্চিত। থাকবে না, থাকবে না, এ বঞ্চনা আলিজার এক বিন্দুও থাকবে না। কষ্ট করে একদিন আসুন, একদিনে এর স্বাদ আপনি পুরোপুরি পেয়ে যাবেন। সত্যি, বিলকুল বিলকুল, একদিনে দেখবেন আপনার নেশা ধরে গেছে। আসলে সঙ্গীতটা এক পরম বস্তু। আপনি আসুন, আপনার খেদমতে আমি জান প্রাণ ঢেলে দেব। গান বাজনা হয়, মন মাতানো গান। নাচের ব্যবস্থা নেই? ফিক করে হেসে শিপ্রাদেবী বললেন, তা আলিজা চাইলে ওটিও অপূরণ রাখা হবে না? আলিজার জন্য না হয় নিজেই আমি নাচব। শরাব অরাত সলজ্জ ভাবেরে নববধূটির মতো শিপ্রাদেবী আবার আঁচল দাঁতে দিলেন। বঙ্কিম নয়নে চেয়ে দাঁতে আঁচল কেটে শিপ্রাদেবী ঈষৎ হাসে বললেন, আলিজার কোনো আশায় অপূরণ রাখা হবে না। বটে, আপনি আসুন, আপনার জন্য একেবারে একক আর নিরিবিলি এক আসর সাজিয়ে রাখব আমি। শাহজাদা গম্ভীর হলেন এবং গম্ভীর কণ্ঠে বললেন, হুঁ। জি, হয়তোবা যেতাম, কিন্তু আর আমি যাব না। কেন?
কেন? আপনার আসরের যে কুৎসিত চেহারা আপনি আমাকে দেখালেন তাতে আমার অত্যন্ত ঘেন্না ধরে গেছে। ছি ছি। শাহজাদার নাকমুখ কুঞ্চিত হল। শিপ্রা দেবী প্রচণ্ড এক হোঁচট খেলেন, সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বললেন, জি না আলিজা, আমাকে ভুল বুঝবেন না। ওসব কিছুই ওখানে থাকে না বা কারো জন্যই সে ব্যবস্থা করা হয় না। কেবল আলিজার খাতিরে ওসবের ব্যবস্থা করতে চেয়েছি আমি। ভুল না বুঝে মেহেরবানি করে স্রেফ আমার গান শুনতে আসুন আপনি। গান? জি জি, স্রেফ গান দিয়ে আলিজাকে আপ্যায়ন করব আমি। গান শুনতে আসুন। শাহজাদা আরও অধিক গম্ভীর হলেন। গম্ভীর কণ্ঠে বললেন, আপনি একজন সম্মানী লোকের ভাগ নিয়েই, তাই অন্য কিছু বলবো না। আপনি আমাকে মাফ করেন, ওটা আমার না পছন্দ। শাহজাদা সরে যাওয়ার উদ্যোগ করলেন। শিপ্রা দেবী মরিয়া হয়ে তার সামনে এসে দাঁড়ালেন এবং আফসোস করে বললেন, সঙ্গীত আলিজার না পছন্দ? সঙ্গীতকেও ঘৃণা করেন আলিজা? শাহজাদা থমকে গিয়ে বললেন, মানে? সঙ্গীত পরম বস্তু, এর উপর অশ্রদ্ধা আপনার? শাহজাদা পূর্ববৎ গম্ভীর কণ্ঠে বললেন, সঙ্গীতের মতো সঙ্গীত হলে তা আমার অশ্রদ্ধার বস্তু নয়, সেটাকে আমি ভক্তি করে শ্রদ্ধা করি। তবে শাহজাদা এবার শানিত কণ্ঠে বললেন, তবে গায়ক যখন নিজের স্বতঃস্ফূর্ত খেয়ালে বা শ্রোতার সবিশেষ অনুরোধে গান গায়, তখনই সঙ্গীতটা মহিমান্বিত হয়ে ওঠে, পরম বস্তু হয়। কিন্তু গায়ক যখন উপযাজক হয়ে গান শোনানোর জন্য ধেয়ে আসে, তখন আর সেটা পরম বস্তু থাকে না। তখন সেটা পণ্য, বাজারে নিছক ফেরি করা পণ্য। সঙ্গীতের এ দীনতা আমি বরদাস্ত করতে পারি না। তৎক্ষণাৎ ঘুরে দাঁড়িয়ে শাহজাদা আওয়াজ দিলেন, মুরাদ খান সাহেব, এ মহিলাকে তার মামার কাছে নিয়ে যান। বলেই তিনি বিদ্যুৎ বেগে সেখান থেকে সরে গেলেন। বিদ্যুৎ পৃষ্ঠবৎ শিপ্রা দেবী সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। টোপ হিসেবে কাজ করতে নেমে তিনি তার অভিজ্ঞতার আলোকে বুঝেছিলেন, রূপের পসরা সম্ভোগের উপাচার তুলে ধরে এ দুনিয়ার সব পুরুষকে নিয়েই অনায়াসে খেলিয়ে বেড়ানো যায়। আর এই আজকেই তিনি সর্বপ্রথম উপলব্ধি করলেন, এ দুনিয়ায় এমন পুরুষও আছেন, খেলিয়ে বেড়ানো তো দূরের কথা, তার কিঞ্চিত অনুকম্পা লাভ করতে হলেও ঢের সুকীর্তি, তার অনেক পুণ্য ফলের প্রয়োজন। শাহজাদার ফুলবাগিচার সাথে বাগান রক্ষক মুরাদ খানের দপ্তর। এখান থেকে মুরাদ খান ফুলবাগিচার মালি, মজুর, পাহারাদারদের নিয়ন্ত্রণ করে থাকেন। দুদিকে দুই খোলা বারান্দা বিশিষ্ট এই দপ্তর কক্ষের অর্ধেকটা প্রাচীর কেটে বাগানের ভেতরে গেছে, আর অর্ধেকটা প্রাচীরের এপারে বাগানের বাইরে আছে। কক্ষটির ভেতর দিয়ে বাগানের ভেতরে বাইরে যাওয়া আসা করা যায়। কক্ষটির পূব দিকে খোলা বারান্দার নিচেই উন্মুক্ত ময়দান। কক্ষের সাথে সংলগ্ন এই ময়দানের অংশটুকু আঙ্গিনার আকারে পরিচ্ছন্ন ও মসৃণ। এ আঙ্গিনার দুধারে সুদৃশ্য দুটি ঝাউ গাছ। পড়ন্ত বিকেলে শাহজাদা দাউদ খান ঝাউ গাছের ছায়ায় এ খোলা আঙ্গিনায় বসেছেন। উদ্যানের মাঝখানে যদিও সুন্দর এক বিশ্রামাগার আছে, তবু কাজকামের তদারকে এসে শাহজাদা আর শাহী পুরুষদের কেউ কেউ মুরাদ খানের দপ্তরের এই পূব আঙ্গিনায় মাঝে মধ্যে বসেন। সে কারণে প্রাসাদ থেকে কয়েকখানা কুর্সি এনে মুরাদ খানের দপ্তর কক্ষে রাখা হয়েছে। তারই একটা কুর্সি এনে মুরাদ খান বসতে দিয়েছেন শাহজাদাকে। কুর্সিতে বসে শাহজাদা মুরাদ খানের সাথেই কথা বলছেন। দু চারটি কাজের কথার পর তিনি মুরাদ খানের সাথে রসিকতা শুরু করলেন। বললেন, আচ্ছা খান সাহেব, আপনাদের বস্তির ওদিকে কি জিনপরি আছে? মুরাদ খান এ প্রশ্নে হতভম্ব হয়ে গেলেন। পরে হাসি মুখে বললেন, তা কি করে জানব হুজুর, আমি তো কখনো দেখিনি। অন্য কেউ দেখেছে? দেখেছে বলে কিছু হুজুগে লোকের মাঝে মাঝে দাবি তোলে, কিন্তু ওরা এতই ফালতু কথার লোক যে ওদের কথা বিশ্বাস করাও যায় না। আবার জিন পরি দেখেছে এ কথাও বলে না। শাহজাদা হেসে বললেন, তাহলে কি দেখেছে বলে? বলে ভূত দেখেছে। ভূত প্রেত নাকি সব কুকুর বেড়াল হাতি ঘোড়ার রূপ ধরে ওদের রাস্তা আগলে দাঁড়ায়, এসব কথা বলে আর কি। আপনিও সবে বিশ্বাস করেন? জি না হুজুর, ভূত প্রেত বলে কিছু আছে এসব আমি বিশ্বাস করি না। তবে জিনপরির কথা কিছু কিতাব পুঁথিতে আছে শুনি, কিন্তু আমি কখনো দেখিও নি, আমি ওসব বুঝিও না। শাহজাদা রসিকতার মাত্রা আরও বাড়িয়ে দিয়ে বললেন, আমি দেখেছি খান সাহেব, সুন্দরী মেয়ে মানুষের রূপ ধরে
দু একটা পরীকে ঘোরাফেরা করতে আমি দেখেছি। মুরাদ খান তাজ্জব হয়ে বললেন, সে কি হুজুর, কোথায় দেখলেন আপনি? আপনাদেরই ওদিকে। ডানা কাটা পরী খান সাহেব, স্রেফ ডানা কাটা, সাথে ছিল না। সে কি রূপ! বলেন কি হুজুর? এমনই নিখুঁত গড়ন যে আমি তাজ্জব বনে গেছি। আপনি একদিনও দেখেননি? জি না হুজুর। দেখেছেন দেখেছেন, খেয়াল করেননি তাই। না হুজুর, কখনো আমি দেখিনি। বলেন কি, দেখেননি? না না, কখনো না। তাহলে বোধহয় আমিও দেখিনি খান সাহেব। তাহলে পরী নয়, মানুষই দেখেছি। মানুষ? তাছাড়া আর কি, ওখানে আপনার মাকান। পরী হলো তো নির্ঘাত দেখতে পেতেন দু একবার। জি হুজুর, তা পেতাম বই কি। মানুষের রূপ পরীর মতো হয়, হয় না খান সাহেব? পরী দেখলাম না, পরীর মতো হয় কিনা তা বুঝবো কি করে হুজুর? ও তাই তো, আমিও তো পরী দেখিনি। তাহলে পরীর মতো মনে হলো কি করে? গল্প শুনে শুনে হুজুর। সুন্দর মুখ দেখলে মানুষ যে ওই কথাটাই বলে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আপনারা সাবেক লোক খান সাহেব, আপনাদের মগজের তেজই আলাদা। হুজুর, আমরা একেবারে হালামলের মানুষ, অল্পতে মগজ আমাদের গুলিয়ে যায়। আপনাদের ওই বজরাঘাটে দুখানা মুখ দেখলাম, একটাকে মনে হলো নির্ঘাত একটা পরী। কি ছেলে মানুষই বলুন, আপনার মতো পাকা মগজ হলে এ ভুল কি আমার কখনো হতো? মুরাদ খান হেসে বললেন, হুজুর যে কি বলেন! আপনাদের ওইদিকেরই ঘটনা। আপনারাও দেখেছেন, কিন্তু পাকা নজর তো, তাই মানুষকে আপনারা মানুষ বলেই ভাবেন। আমাদের মতো পরী বলে ভুল করেন না। মুরাদ খান ফের হেসে বললেন, হুজুর আমাদের বড়ই রসিক। এমন সময় সেখানে এসে হাজির হলেন সহকারী সালার রেজা খান। হাজির হয়ে রেজা খান সাহেব বললেন, এই যে শাহজাদা, আপনি এখানে? চলুন চলুন, এখন আমার পুরোপুরি অবসর, অনেকদিন পর বেরিয়ে পড়া যাক। শাহজাদা কুর্সি থেকে উঠে এসে উষ্ণ দিলে রেজা খানকে অভ্যর্থনা জানালেন এবং মুরাদ খানকে আর একখানা কুর্সি আনার নির্দেশ দিলেন। রেজা খান সাহেব আপত্তি তুলে বললেন, আর বসাবসি কি, বেলা তো আর বেশি নেই, বেরিয়ে পড়ি চলুন। শাহজাদা হেসে বললেন, আরে চাচা, অনেকদিন যাবৎ কোনো কথাই হয়নি আপনার সাথে, বসুন তো আগে একটু, এরপর যেদিক হয় বেরোব। মুরাদ খান কুর্সি এনে শাহজাদার একপাশে পেতে দিয়ে চলে গেলেন। কুর্সিতে এসে বসতে বসতে রেজা খান বললেন, কথাবার্তা বলার জন্যেই তো বেরিয়ে পড়তে বলছি। শহরের বাইরে কোনো ফাঁক জায়গায় বসে গিয়ে চলুন। হ্যাঁ যাই, তা কোন দিকে যাবেন বলে ভাবছেন? একটু চিন্তা করে রেজা খান উৎসাহ ভরে বললেন, ওই নদিয়া কি পাস, বস্তির ওই বজরাঘাটে। চাচা, শাহজাদা যেখানে খুবসুরাতের তুফান দেখে এসেছেন সেখানেই যাই চলুন, নসিব গুণে ফের যদি। হাসতে লাগলেন রেজা খান। শাহজাদা তামাশা করে বললেন, না চাচা, ওদিকে যেতে এখন আমি রীতিমতো ভয় পাই। ভয়? কেন কেন? রসিকতার রস লেগেই ছিল শাহজাদার দিলে। তিনি বললেন, জিনপরির জরুর কিছু আসর আছে ওই ঘাটের উপর, ওখানে গেলেই ভালো মন্দ একটা কিছু নির্ঘাত ঘটে যাবে, এই আমার ধারণা। কিয়া আবাত, জিন পরি? জিন না হোক, আমার ধারণা ওখানে নির্ঘাত কিছু পরিবিবি বাস করেন। মৌকা পেলেই ওরা আমাদের নানাভাবে চমকে দেন। বলেন কি? এই দেখুন না, সেখানে গিয়ে সেবার আচরণভাবে কি একটা লড়াইয়ের মধ্যে পড়তে হলো আমাদের। গেলাম আমরা বেড়াতে, লড়াই করতে নয়, তবু দেখুন কি এক অবাঞ্ছিত ঘটনা আমাদের ঘাড়ের উপর চেপে পড়ল। আচ্ছা, এরপর আবার দেখুন, তখনই যদি ফিরে আসি আমরা, তাহলে আর কিছু ঘটত। কিন্তু যেই সেখানে বিশ্রাম নিতে বসলাম, আর অমনি কি এক জঙ্গি পরীর পাল্লায় পড়ে গেলাম। বস্তির মেয়ের রূপ ধরে বজরার উপর দাঁড়িয়ে এ মুলুকের খোদ এক শাহজাদাকে কি নাকানি চুবানিটাই না খাইয়ে দিলেন পরিবিবি। কি তার বেগম সাহেবী মেজাজ! রেজা খান আবার হাসলেন, হেসে বললেন, ওটা পরী, মানুষ নয়। আলবৎ নয়, তখন অবশ্য মানুষই মনে করেছিলাম, কিন্তু ওদের পরবর্তী কাণ্ড দেখে সে ভুল আমার ভেঙে গেছে। পরবর্তী কাণ্ড? আরে আপনি তো গেলেন লড়াইয়ে, কিসে যে আমাকে টানতে লাগলো বুঝতে পারিনি। আমি একা একাই ফের চলে গেলাম সেই বজরাঘাটে। ঘাটে গিয়েই বুঝলাম এ টান কোনো মামুলি টান নয়, বিলকুল মরণ টান, ওই পরিবিবি গায়েবী টান। সেই টানে ঘাটে গিয়ে বসতেই ফের উনি হাজির হলেন। এবার কোনো বোরকা ঢাকা বেশে নয়, খোলামেলা পরি রানীর বেশে।
কি মারাত্মক সে রূপ চাচা! দেখে আমার মাথা মুন্ডু বনবন করে ঘুরতে লাগল। কতক্ষণ বেহুঁশই প্রায় ছিলাম। পরে যখন কোনো মতে টলতে টলতে ওই গায়েবী আসরের বাইরে চলে এলাম, তখনই আমার হুঁশ হল। বুঝলাম বিলকুল এসব পরীর কাণ্ড। বজরার ওই বোরকা ঢাকা পল্লী বিবি আর কদমতলার বোরকা খোলা রঙ্গিলা বিবি আসলেই কোনো ইনসান নয়, অশরীরী জীব। হয়তোবা ওই এক পরীরই কাণ্ড কায়দায় পেয়ে আমাকে নিয়ে মস্করা করে গেলেন। রেজা খানের চোখে মুখে হাসির জের লেগেই ছিল। ওইভাবেই ফের তিনি প্রশ্ন করলেন, তা কি ধরনের মস্করা উনি করলেন? আলাদা ধরনের চাচা, একেবারে মস্করা ছিল একদম অন্য রকমের। সঙ্গে আবার একজন সখীও উনি এনেছিলেন। বলেই শাহজাদা সেদিনের ওই কদমতলার ঘটনাটা সংক্ষেপে বর্ণনা করে গেলেন এবং তৎপরে কপট বিস্ময়ে বললেন, খানদানি মহলেই যার তুলনা খুঁজে পাওয়া যায় না, বস্তিপল্লীর ঝোপঝাড়ে সেই দুর্লভ রূপ কোত্থেকে আসবে? আচ্ছা, তাহলে ঘটনা এই দাঁড়াচ্ছে যে ওরা কেউ মানুষ নয়, অশরীর জীব। বিলকুল বিলকুল, সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে তো খুব সাংঘাতিক ব্যাপার। তা ওই জীবগুলো কি শাহজাদাকে এখনও টানে? টানে চাচা, টানে। শয়নে স্বপনে হর ওয়াক্ত ওরা আমাকে টানে, আর আমার দিলের মধ্যে ঘুরঘুর করে বেড়ায়। তাজ্জব, কোনটা? বোরকা ঢাকা বোরকা খোলা বিবি কোনটার কোনটা? দুটার কোনটা? দুটোই দুটোই। একটা দিলের টান আর একটা দেহের টান, এই দুই টানেই কম বেশি এখন আমাকে টানে ওরা। নির্ঘাত তাহলে ধরেছে। ধরেছে মানে? বিমারে ধরেছে, বিমার, পরিবিবির আসর। আর দেরি করা ঠিক নয়, জলদি জলদি চিকিৎসা হওয়া প্রয়োজন। চিকিৎসা? কোনো ইসিম কালাম তাবিজ পলতের চিকিৎসা নয়, একদম আখেরি চিকিৎসার প্রয়োজন। সেটা আবার কেমন চিকিৎসা? যেভাবেই হোক তালাশ করে আস্ত পরি দুটোকে লোহার শিকলে বেঁধে এনে দুটোকেই একসাথে শাহজাদার পদতলে হাজির করা প্রয়োজন। খোদ শাহজাদার উপর নজর দেওয়ার মজাটা বুঝিয়ে দেয়া দরকার। তা চিকিৎসাটা মন্দ নয়, কিন্তু চাচা ওদের তালাশ করে পাবেন কোথায়? ওই বস্তিতে তালাশ করলেই পাওয়া যাবে। অবিশ্বাসের সুরে শাহজাদা বললেন, ইচ্ছে করলে চাচা তা করে দেখতে পারেন, তবে আমি নিশ্চিত যে সেটা পণ্ডশ্রমই হবে। কেন কেন? বললামই তো, ওরা ওই বস্তির বাসিন্দা নয়, নির্ঘাত কোনো জৌলুস্তার মহল থেকে উড়ে আসা জীব। দুদিনের জন্য হাওয়া খেতে এসে আমাদের নিয়ে মস্করা ওনারা করে গেলেন। ইতোমধ্যেই উড়াল দিয়েছে কবে। তা হবে কেন? ওই যে একজন বললেন ওই বস্তিতেই তার মকান। ভাওতা ভাওতা, এমন ভাওতা দিতে ওই পরিবিবিরা ওস্তাদ। বস্তির ঝোপঝাড়ে ওরকম উচ্চমানের হুরপরি থাকে না। থাকে না? কখনো না। ওখানে যারা থাকে তারা হুরপরি নয়, ওই মামদমিয়াদের কোদাল দাঁতি প্রেয়সী। শেওড়াতলার কেওড়াতলার রুখনকেশী পেতনি, অমূল্য ধন ভাগাড়ে পড়ে থাকে না। কিন্তু শাহজাদা, যে মানিক রাজা বাদশার ভাণ্ডারেও তালাশ করে পাওয়া যায় না, সে মানিক তো আবার রাস্তার পথের ধুলোতেও গড়ায়। চাচা, এত বিতর্কের দরকার কি? শাহজাদা ইজাজত দিন, আমি মাঠে নেমে পড়ি। লোক লাগিয়ে খোঁজ নিলেই সব পরিষ্কার হয়ে যাবে। কিঞ্চিত চিন্তা করে শাহজাদা বললেন, খোঁজ নেবেন? রেজা খান বিজ্ঞের মতো বললেন, না নিয়ে আর উপায় কি? শাহজাদাকে তো আর বিমারের মধ্যে ফেলে রাখা যাবে না। খোঁজ নিয়ে আগে ওদের হদিস ঠিকানা বের করি। ওদের অবস্থান আর পরিবেশ জানার পরও বিমার যদি না ছুটে, তাহলে ওদের বেঁধে আনাই হবে এ বিমারের শেষ চিকিৎসা। শাহজাদা স্মিত হাসে বললেন, চাচা বিজ্ঞজন, তিনি যা ভালো বোঝেন তার উপর আর কথা কি। বেশ বেশ, তাহলে এবার বলো কোনটার খোঁজ করবো আগে? ওই বোরকা ঢাকা পরিটারই আগে খোঁজ করব? ওটা বড় গুণবতী। কিন্তু চেহারা চেহারা যদি কিম্ভূত কিমাকার হয়, মানে উনি যদি খেঁদামুখী হন, তাও হতে পারেন। তাহলে তাহলে খোলা পরিটারই খোঁজ আগে চালাই। চেহারা তো দেখাই আছে শাহজাদার। কিন্তু যদি মাকাল ফল হয় ওটা, ওই রং বর্ণের তলে যদি কাকের খাদ্যই থাকে স্রেফ, তাও থাকতে পারে। তাহলে তাহলে আর কি, পথ তাহলে একটাই, দুটোকেই একসাথে ধরে এনে দুটোরই মাথা কেটে নামিয়ে দেয়া। এরপর রূপবতীর মাথাটা গুণবতীর দেহের উপর চাপিয়ে দিলেই ব্যাস, মুসিবত সাফ। রূপ গুণ একসাথে একটার মধ্যেই সামিল।
পুনরায় ঈষৎ হেসে শাহজাদা বললেন, তাহলে তো দুজনই মরে পৌঁছে যাবে চাচা, মাথা কাটলে কেউ বাঁচে কখনো? এবার রেজা খান সত্যি সত্যি গম্ভীর হলেন। গম্ভীর কণ্ঠে বললেন, বাঁচতে কি আসলে ওদের শাহজাদা দেবেন? আগুন যদি পতঙ্গকে টানতে শুরু করে, পতঙ্গ আর বাঁচে? চাচা, ওরা কাঙ্গালের দুহিতা কাঙ্গালিনী। কাঙ্গালিনীর দিকে যদি বাদশার ছেলে হাত বাড়ায়, কাঙ্গালিনীর ভরাডুবি তখনই শেষ হয়ে যায় শাহজাদা। ওদের কিস্তি রাজা বাদশার ঘাট তক পৌঁছে না। চাচা, শাহজাদা দানেশমন্দ, এর বেশি কিছু বলার নেই। এবার শাহজাদা গম্ভীর হয়ে গেলেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনিও গম্ভীর কণ্ঠে বললেন, কথাটা মূল্যবান, তবে চিরসত্য নয়। শাহজাদা, হাত বাড়ানোর মতো বিপুল কোনো খাহেস শাহজাদা দিলে এখনও পয়দা হয়নি। তবে পয়দা যদি হয়েই যায় কখনো, তাহলে এদের ভরাডুবির প্রশ্ন কিছুই থাকবে না। জেদি বলে শাহজাদার মস্ত একটা বদনাম আছে, কিস্তি ওদের কুলে তিনি ভেড়াবেনি ইনশাল্লাহ। শাহজাদা, রাজার ঘাটের বদলে কাঙ্গালের ঘাটে নামতে যদি হয় শাহজাদাকে, তা নামতে তিনি বিন্দুমাত্র ইতস্তত বোধ করবেন না। এমন সময় মুরাদ খান এসে শাহজাদার মুখের সামনে দাঁড়ালেন এবং ইতস্তত করে বললেন, হুজুর। শাহজাদার চিন্তাসূত্র কেটে গেল। কিছুটা অপ্রসন্ন কণ্ঠে তিনি মুরাদ খানকে প্রশ্ন করলেন, কিছু বলবেন? একটা আরজ ছিল হুজুর। আরজ? কি আরজ? বেলা তো প্রায় ডুবে এলো, এখন একটু ছুটি পেলে আমার বড়ই উপকার হতো। উপকার? জি হুজুর, আজ দুপুরে এসে হুজুরদের দেয়া মকানে আমি সপরিবারে উঠেছি। ছুটিটা তো একবেলায় নিয়েছিলাম হুজুর, তাই পুরোপুরি সামাল দিতে পারিনি। মালমাত্তা কিছু কিছু বাইরে ফেলে রেখে এসে নকরিতে সামিল হয়েছি। ওগুলো দিনের আলোতেই ঘরে তুলে নেয়ার জন্যে। শাহজাদা বিস্মিত হলেন। বিস্মিত কণ্ঠে বললেন, হ্যাঁ, সে কি? সে কথা তো আগে বলবেন আপনি। আগে বললে এবেলাও আর কাজে আসতে হতো না আপনাকে। যান যান, এহে, বেলাটা শেষই হয়ে গেছে প্রায়। কৃতজ্ঞ চিত্তে মুরাদ খান বিদায় নিলেন। রেজা খান শখেদে বললেন, ব্যাস, হয়ে গেল বাইরে যাওয়া। শাহজাদা শরীফ খোয়াব দেখে গোটা বেলাটা কাটিয়ে দিলেন। শাহজাদা বললেন, জি, খোয়াব দেখে? রেজা খান বললেন, বিলকুল খোয়াব। যাদের নিয়ে শাহজাদা এসব চিন্তাভাবনা করছেন, কাঙ্গাল হলেও দিল বলে একটা কিছু তাদেরও আছে। সে দিল যদি তাদের ইতোমধ্যে অন্য কোথাও খরচ হয়ে গিয়ে থাকে, তাহলে আর শাহজাদার এসব ভেবে লাভ কি? স্রেফ মনোকষ্ট বাড়ানো বই তো নয়। শাহজাদা হুঁসে এলেন। হুঁসে এসে আওয়াজ দিলেন, কিয়া গজব! তাই তো, খোয়াব খোয়াব, বিলকুল খোয়াব চাচা, ঠিক বলেছেন আপনি। শাহজাদা, ইস, খামাখা কি আজগুবি খোয়াব দেখছি বসে বসে। ওদিকটা চিন্তাই করে দেখিনি। দূর দূর, নিন উঠুন, আর না হোক একটু হাঁটাহাঁটি করি খানিক। বলতে বলতে উঠে দাঁড়ালেন শাহজাদা দাউদ খান। বাহির মহলের এই ফুলবাগিচার দক্ষিণ পাশে খোলামেলা জায়গার পরপর কাতারবন্দি বেশ কয়েকটি একতলা বিশিষ্ট সরকারি বাসভবন। নিম্ন শ্রেণীর কর্মচারীদের বাসভবন হলেও বাড়িগুলোতে আভিজাত্যের পরশ আছে। শাহী প্রাসাদের কাছাকাছি অবস্থিত বলে প্রাসাদের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার প্রয়োজনে এগুলো সুন্দর করে নির্মাণ করা হয়েছে। প্রত্যেকটি মাকানই বড়সড়, আর একাধিক কক্ষ প্রাঙ্গণ বিশিষ্ট। এরই একটা মাকানে মুরাদ খান দুপুরে এসে সপরিবারে উঠেছেন। ফিরোজা বানুকে নিয়ে সামানরক্ষী মাসুম গজনবীও এই কাতারবন্দি মাকানগুলির একটিতে পার হয়েছেন। তবে তারা কদিন আগে এসেছেন বলে সবকিছুই সাজিয়ে গুছিয়ে নিয়েছেন। মুরাদ খান একেবারে অসময়ে এসে পড়ায় তার সামানগুলো ঘরে কিছু উঠেছে, আর কিছু বাইরে এখনো পড়ে আছে। মুরাদ খান এসে এগুলো নিয়ে টানাটানি করতে লেগেছেন। আনমনে হাঁটতে হাঁটতে শাহজাদা দাউদ খান আর রেজা খান সাহেব এই দিকেই চলে এলেন। খোলা জায়গায় অবস্থিত হলেও মাকানগুলো প্রত্যেকটি প্রাচীর দিয়ে পর্দা করা। প্রশস্ত উঠোন প্রাঙ্গণ ভেতরে রেখে চারদিক প্রাচীর দিয়ে ঘেরা। সুতরাং মাকানবাসীদের নিয়ে শাহজাদাদের সংকোচের ভয় ছিল না। এই বস্তিগুলোর কাছাকাছি এসেই তারা দেখতে পেলেন প্রাচীরের বাইরে ফেলে রাখা সামানের কিছু বড় বড় বোঝা গাট্রি নিয়ে বৃদ্ধ মুরাদ খান একা একাই টানাটানি করছেন। ঘটনাটি লক্ষ্য করে শাহজাদারা এগিয়ে এলেন এবং কাছে এসে প্রশ্ন করলেন, একা কেন?